একদিকে পুরো জাতি শোকাহত, অন্যদিকে যমুনায় হাসাহাসি মিটিং। এটা কি যমুনায় যে মিটিংটি হয়েছিল 4 দলকে নিয়ে, সেটির কথা বলছে কি দর্শক? জি ডেফিনেটলি এই 4টি দল, আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারপর আপনার জামাতে ইসলামী বাংলাদেশ, তারপরে এনসিপি, তারপর আপনার ইসলামী আন্দোলন, আমাদের চরমনাইর হুজুর মহোদয়ের নেতৃত্বাধীন এই দল, এই 4টি দল মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছিলেন রাত 9টায়, এবং এরপরে সেখান থেকে বেরিয়ে এনসিপির পক্ষ থেকে প্রেস ব্রিফিং দেওয়া হয়েছে। আমাদের মাননীয় আইন উপদেষ্টা, আমার অনুযোগ সহকর্মী প্রফেসর আসিফ নজরুল, তিনি বক্তব্য রেখেছেন। তো ফলে সব মিলিয়ে পরিস্থিতিটা খুব ভালো নয়, এবং ইন দ্য মিন টাইম রাতের বেলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবার উত্তপ্ত হয়ে উঠেছে। ইন্টারিম এর কাছে জবাব চেয়ে মশাল মিছিল বের করেছেন সেখানকার ছাত্রছাত্রীরা। তো ফলে আজকে যেমন আমরা দেখলাম বগুড়া, তারপরে যশোর, কুমিল্লার মতো জায়গায় আপনার আন্দোলন ছড়িয়ে পড়েছে। তো ফলে আসলে সবাই তেতে আছেন। এখানে ওই শাক দিয়ে মাছ ঢাকার যে চেষ্টাটা, সেটা খুব একটা ফলবতী হচ্ছে বলে মনে হয় না। আর এখানে যে বিষয়টা সেটি হচ্ছে, যতই তারাস্বরে বলার চেষ্টা করা হোক না কেন যে আমরা সবাই আন্দোলনের সহভাগী, সুতরাং আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও আপনার সাবেক সরকারের যারা দোষর তাদের ব্যাপারে আমরা এক কাট্টা। আবার জি খুব স্যার, আমি একটু বলি স্যার। জি, একটু পার্থক্য দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে একসময় আসিফ নজরুল সাহেব দেখেছে যে 24-এর সময়, আন্দোলনের সময় একদম শহীদ মিনারে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন। এখন দেখতে পাচ্ছি তিনি গ্রিলের মধ্যে। আবার কাউকে দেখতে পাচ্ছি যে ওই যে ত্রাণের টাকা নিয়ে কথা বলছেন, এখন বলছেন ত্রাণের টাকা নিয়ে ইয়েকে প্রশ্ন করা হোক, উপদেষ্টা যিনি, ত্রাণ উপদেষ্টা যিনি আছেন তাকে প্রশ্ন করা হোক। অর্থাৎ ছাত্রছাত্রীরাই এখন কিন্তু অন্য কথা বলছে। 24-এ যা বলেছিল তার উল্টোটা বলছে, এবং উপদেষ্টাদের মধ্যে যারা উপদেষ্টা হয়েছেন 24-এর সময় তাদের যে অবস্থান দেখেছি, এখন সেই অবস্থান নেই। আপনার কি পার্থক্য মনে হচ্ছে 24 আর 25-এর মধ্যে? 24 আর 25-এর চমৎকার কন্ট্রাস্ট আপনি উপহার দিয়েছেন। আমাদের আসিফ নজরুল ড্রামের উপর দাঁড়িয়ে জ্বালাময়ী যে ভাষণ দিয়েছিলেন, তার যে অভিব্যক্তি, আর আজকে মনে হয় তিনি রীতিমতো বিহাইন্ড দা বার এরকম একটি অবস্থায় আছেন, শিখের আড়ালে তাকে দেখা যাচ্ছে সেখান থেকে বক্তব্য বয়ান হাজির করবার চেষ্টা করছেন। সুতরাং আপনার ডাইসটা ঘুরে গেছে, এরকম একটা বিষয়। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে এনসিপি কিন্তু যথেষ্ট ক্রিটিক্যাল তাদের বক্তব্যে, এবং উপদেষ্টাবৃন্দ ঠিক মতো কাজ করছেন না এমন অভিযোগও তারা কিন্তু স্থাপন করছেন। তো সুতরাং সব মিলিয়ে একটা ডিজায়ারে কাজ করছে। আপনার আগে যেমন সবাই এক কাট্টা ছিলেন, এখন ততটুকু আছেন এমনটি মনে হচ্ছে না। আচ্ছা, তো আমরা এই পরিবর্তনটা হঠাৎ আমরা দেখতে পাচ্ছি। এখন আমি যদি একটু উত্তরায় যাই, উত্তরার যে কাণ্ডটি ঘটেছে, যে ঘটনাটি ঘটেছে, সেখানে আসলে কি আপনার কি দৃষ্টিতে মনে হয় এক ধরনের ডেড বডি নিয়ে লুকোচুরি করা হচ্ছে? যে কথাগুলো আমরা শুনতে পাচ্ছি যে প্রকৃত তথ্য জানানো হচ্ছে না, কতজন নিহত হয়েছে, সে আবার কেউ কেউ বলছেন সেটি জানালে যদি দুর্ঘটনাই হয়, সেটি জানালে অসুবিধা কোথায়? ঠিক আছে, এইখানে কোনো লুকোচুরি আপনি দেখতে পাচ্ছেন কিনা, আপনার কাছে কি মনে হচ্ছে? দেখুন, এইসব ক্ষেত্রে মানুষ খুব ইমোটিভ হয়ে যায়, আর যদি কোমলমতি শিশুরা সেখানে টার্গেট অডিয়েন্স হন। আমাদের এখানে বড় সমস্যা যেটি, ঐতিহাসিক ভাবে আমরা একটা রাগ ঢাক গুড়গুড় সংস্কৃতিতে বিশ্বাসী, এবং আপনার সংখ্যা যদি বেশি হয় তাহলে এটা একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট পড়তে পারে, রিয়াকশন হতে পারে। সুতরাং যত কমিয়ে প্রকাশ করা যায় তত ভালো, এবং রেখে এবং সেই চিন্তা থেকেই ওই যে মাঝরাতে অ্যাম্বুলেন্সে করে একেবারে এমন ভাবে দগ্ধ হয়ে গেছে শরীরগুলো, সেই ধরনের শরীরগুলো অঙ্গার হয়ে গেছে, সেগুলো আপনার সরিয়ে ফেলার একটা কোশিশ কর্তৃপক্ষের পক্ষ থেকে করা হচ্ছিল বলে মানুষ বিশ্বাস করা শুরু করেছে। এবং ইমোশনাল আউটবাস্টের কারণে আপনার ছাত্রছাত্রী যারা আগে পড়তেন মাইলস্টোন টিউশনে, তারাও অনেকে এসে ভিডিও নিয়েছিলেন।
সব এটা মিলিয়ে কি সরকারের প্রতি এক ধরনের অনিচ্ছার কারণে সরকারের প্রতি আস্থা কমে গেছে, সেই কারণেই এই ধরনের ঘটনা দেখতে পাচ্ছেন, অবিশ্বাস তৈরি হয়েছে একটা? ডেফিনেটলি ইন এ ওয়ে কোট আনকোট অনেকে মনে করছেন যে সরকার পচে গেছে। এখন একটা দেহে যদি পচন ধরে তাহলে তা সেলভেজ করা খুব মুশকিল। আপনি 1 মাস 2 মাস বা বড়জোর 3 মাস টেনে বেড়ালেন, কিন্তু তারপর আপনাকে জি চলে যেতেই হবে। জি। আচ্ছা, আমাকে কি সরোদ রাও ইসমাইল ভাই, হাউ আই ক্যান কমিউনিকেট উইথ ইউ অন ইমেইল ইম্পর্টেন্ট। এখন কিভাবে ইমেইলটা দিব? জি, এটা কিভাবে দিতে পারি স্যার? ইমেল অ্যাড্রেসটা মুখে বলে দিতে পারেন বা লিখেও দিতে পারেন। ইমেল অ্যাড্রেস মুখে বললে KHONDAKER@gmail.com, শেষ, শর্ট, কিন্তু খন্দকারটা ভালো করে লিখতে হবে। ইসমাইল ঠিক আছে, KHONDAKER। জি, থ্যাংক ইউ। আমরা স্যার আরেকটি বিষয় আমি আপনার সামনে এখন উপস্থাপন করতে চাই, এটা আমারও ভালো লাগেনি। সেটি হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা দেশবাসীর কাছে অর্থ চাচ্ছেন। কেউ বলছেন ভিক্ষাবৃত্তি, কেউ বলছেন এইভাবে টাকা চাওয়া। এখন কি টাকা চাওয়ার সময়? এক, দ্বিতীয় কথা হচ্ছে তিনি আবার পত্রিকায় এসছে যে সরকারের পক্ষ থেকে চিকিৎসা সেবা ফ্রি। এটাও এখন বলার কি সময়? ফ্রি তো ফ্রি, কেউ তো কিছু বলছেন আপনি সব দিয়ে দেন। এখন যে যে দুর্যোগের মুহূর্তে, দুর্যোগের অবস্থায় পড়েছে দেশ, এখানে ফ্রি অফ্রি এগুলো তো ভাবারও সময় নেই। যার যা কিছু আছে ঝাঁপিয়ে পড়ুন, সরকারের যা আছে ঝাঁপিয়ে পড়ুন যতটুকু করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, এটাও খুব খারাপ লেগেছে অনেকের কাছে, সেই বিষয়টা হচ্ছে চিকিৎসা সেবা, তাদেরকে দাফন করার ব্যবস্থা করা হচ্ছে, তাদের দাফনের ব্যবস্থা সরকার নেবে, এবং তাদের স্মৃতি সংরক্ষণ করা হবে। ওই স্কুলটার পাশে একটা জায়গা দেওয়া হবে, সেটাকে সবাইকে কবরস্থ করার অনুরোধ জানিয়েছেন, দাফনের দায়িত্ব সরকার নেবে। এটাও এই মুহূর্তে কোনো বাবা মা কি চাইবে এখন তাকে এখানে সরকারের উদ্যোগে দাফন করা হোক? তাদের সন্তান কি অবস্থা আছে, তাদের যা কিছু পাবে সন্তানের, এখন তা কিছু তারা নিজস্ব দায়িত্বে নিতে চাইবেন। সরকারের এই 3টা উদ্যোগ আপনার কাছে কি মনে হয়, বিশেষ করে প্রধান উপদেষ্টা? প্রফেসর ইউনূস, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, আমি বারবার আপনার সাথে স্যার বলেছি, ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট এক্সপার্টাইজ আছে এই রকমের একজন মার্কেটিং ম্যান, এবং তার নিজের ভাষায় তিনি বড় মাঠের খেলোয়াড়। তো এভরি অপরচুনিটি তিনি কাজে লাগাতে পারেন। এখন দুর্বলতাকে শক্তিতে পরিণত করার এই অমিত চিন্তা আর কারো মাথায় আসবে না তার ছাড়া। তিনি চিন্তা করলেন যেহেতু এরকম একটা মানবিক পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, সুতরাং লেটস মেক সাম মানি, এবং সেই জন্য স্ট্যাটাসটা দিয়েছেন। তারপর উনি যখন দেখলেন এটা নিয়ে নানান রকম সমালোচনা শুরু হয়ে গেছে, দ্রুততম সময়ের মধ্যে সেটি নামিয়ে ফেলেছেন। এইটা কোনো সঠিক সিদ্ধান্ত না, আবার নামিয়ে ফেলেছে। আচ্ছা, আরেকটা, এরকম রিসেপটিভ সরকার প্রধান এর আগে বাংলাদেশ পায়নি কখন। এটা কি অবস্থা, কেমন দেখতে হচ্ছে? আরেকটা হচ্ছে যে উনি সিদ্ধান্ত নিয়েছেন, উনি পোস্ট দিয়েছেন, জনগণ সমালোচনা করছে, আবার এইটুকু চিন্তা করার ক্ষমতাও ওনার নাই। কখন কি বলতে হবে, কোন জায়গায় কি বলতে হবে, কোন পরিস্থিতিতে কোন কথা বলতে হবে, কেউ কেউ বলছেন যে সেই জ্ঞানও ওনার নেই, এবং সেই হিসেবে সবাই মনে করছে যে বিষয় যেটি ওই যে মাইকেল বেঁচে থাকলে বলতেন বুড়ো শালিকের ঘাড়ে রোগ। জি, এখন ঘাড়ে রোগ বয়সের কারণে হবে, এটাই স্বাভাবিক, এটা এড়াবেন কি করে? না না, বয়সের কারণে না, অতীতেও তিনি নাকি এরকমই ছিলেন। এটাই ওনার ক্যাপাসিটি, এই পর্যন্তই উনি বলতে পারেন, এই পর্যন্তই উনি চিন্তা করতে পারেন। মানুষ ওনাকে ব্যাপকভাবে ভেবেছে, অনেক বড় মানুষ ভেবেছে, কিন্তু এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিতে ওনার যে আচরণ, এটা তো কারো কাছ থেকে কেউ আশা করেনি, হতাশ হয়েছে জাতি। আচ্ছা ঠিক আছে, মানে কোন পরিস্থিতিতে, আমি আবারও বলছি, কি কথা বলতে হবে সেটি তিনি মনে করতে পারেন না, সেই চিন্তা ভাবনা তার নেই, সেটা তিনি সাজিয়ে গুছিয়ে বলতেও পারেন না। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান, ডক্টর সিদ্দিকুর রহমান। আমরা তাকে যুক্ত করে নিচ্ছি কিছুক্ষণের জন্য। আমরা এই দ্রুততম সময়ের মধ্যে স্যারকে আমন্ত্রণ জানিয়েছি, স্যার কিছু বলার আছে কিনা, কিছু একটু বলবেন। তিনি সেই জন্য যুক্ত হয়েছেন, আমরা সিদ্দিক ভাইকেও পেয়েছি, সেই জন্য তাকেও ধন্যবাদ। স্যার আরেকটি কথা হচ্ছে যে এই যে সচিবালয়ে যে কাণ্ডগুলো ঘটে গেল, ছাত্রদের উপর আবার নির্যাতনও করা হয়েছে।
সচিবালয়ের ঘটনাটা আপনি একটু বলবেন। ছাত্ররা কেউ কেউ বলছে ছাত্রলীগকে দায়ী করা হচ্ছে। ছাত্রলীগ এখানে কোথায়? কেউ কেউ বলছে এখানে জামাত শিবিরের অংশগ্রহণ রয়েছে ছাত্রদের ভিতরে। ছাত্রদের ভিতরে ঢুকে এটাকে মানে অন্যদিকে মোড় ঘোরানোর চেষ্টা করছে, যেটি অনাকাঙ্ক্ষিত। ছাত্ররা তাদের নৈতিকভাবে ৬ দফা দাবি নিয়ে গেছে। তারা চাচ্ছে তাদের ভাইয়েরা, তাদের বোনেরা নিহত হয়েছে, আহত হয়েছে, সেটার সঠিক তদন্ত, এবং তাদের যে যখন উদ্ধার কাজ চলছে তখন তাদের সাথে নাকি মিসবিহেভ করা হয়েছে, তাদের শিক্ষকের সাথে দুর্ব্যবহার করা হয়েছে, ছাত্রছাত্রীদেরকে পেটানো হয়েছে। আবার কোনো কোনো ছাত্র বলছে যে আমরা অনেক ডেড বডি দেখেছি, অনেক হতাহতের সংখ্যা দেখেছি, কিন্তু আমাদেরকে সেখানে থাকতে দেয়নি। ঠিক আছে, নিরাপত্তার কারণে সেনাবাহিনী বা অন্যান্য সংস্থা উদ্ধার কার্যক্রম চালিয়েছে, কিন্তু ছাত্ররা যে কথাটা বলছে সেই কথার কোনো গুরুত্ব তো আমরা এখন পর্যন্ত দেখছি না। আপনার এই আর একটু মূল্যায়নটা শুনতে চাই। ছাত্ররা উত্তেজিত হয়ে যাওয়া, আমাদের উপদেষ্টা মন্ডলীকে তাদেরকে ঘিরে রাখা, এবং তাদেরকে 9 ঘন্টা তারা সম্ভবত ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে, কলেজ ক্যাম্পাস থেকে বেরোতে দেননি। এই বিষয়টা একটু বলবেন স্যার। ধন্যবাদ। দেখুন, আপনার মাননীয় দুজন উপদেষ্টা এবং সেই সঙ্গে প্রেস সচিব মহোদয় তিনি অবরুদ্ধ হয়ে গিয়েছিলেন, হওয়াটাই স্বাভাবিক। তারা আবার তাদের বিবেচনা হয়তো চিন্তা করেছেন যে টেনশনটা রিলিজড হয়ে যাবে, এরা যদি এক ধরনের স্যাটিসফ্যাকশন পায় আমাদের জিম্মি করে, তাহলে তো আরো পরবর্তী আন্দোলনে মাথা ঘামাবে না বা নিজেদের জড়াবে না, সেরকম একটা ক্যালকুলেশন করে তারা গিয়েছেন এবং যথারীতি পেছনের দরজা দিয়ে লক্ষণ সেনের মতো ফিরেও এসছেন, সেটাও কিন্তু আমরা দেখেছি। সুতরাং সেদিক থেকে তারা ইন এ ওয়ে যান বাঁচাতে পেরেছেন, মারধর খেতে হয়নি। যা কিছু হয়েছে সবই কিন্তু আপনার অল্পের উপর দিয়ে গেছে। আর যেহেতু হায়া একটু কম আছে, কান কাটা অবস্থা, সুতরাং কোনোভাবে সেখান থেকে বেরোতে যেহেতু পেরেছেন, সুতরাং তারা যথেষ্ট আহ্লাদিত যে অ্যাটলিস্ট উত্তর মধ্যম খেতে হয়নি। আচ্ছা, ঠিক আছে। সেখানে আমাদের প্রেস সচিব মহোদয় যেভাবে গেছেন, আপনার প্রিয়, আপনার কথা মতো বলছি, প্রেস সচিব মহোদয় তিনি অনেক সময় নানান বিতর্কিত, এবং এই যে ডেড বডি ছাত্রছাত্রীদের এটা নিয়েও তিনি এক ধরনের, এটা আঘাত করা, যাদের ছেলে মেয়ে তারা হারিয়েছেন, অভিভাবকদের প্রতি আঘাত করা হয়েছে, অভিভাবকরা অনেকে প্রাণ হারিয়েছেন, খুবই দুঃখজনক। সেটিকে কি ইমোশনালি হ্যান্ডেল করতে হয় এই অভিজ্ঞতা বর্তমান সরকারের কারণ নেই। আর আরেকটি হচ্ছে আমাদের উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের একটা মন্তব্য, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ঘনবসতিপূর্ণ এলাকায় কি বিমান প্রশিক্ষণ দেওয়ার কোনো সুযোগ আছে কিনা, উনি বলছে এটা আমাকে জানতে হবে। তার মানে ওনারও যে কাণ্ড জ্ঞান, বিবেক, বিবেচনা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এটা জনগণ বুঝে গেছে। ঠিক আছে, ওনাকে এটা ভাবতে হবে। এটা একটা শিশুও, ক্লাস 3, 4, 7, 8, 9 এর ছেলেও বুঝবে বা মেয়েও বুঝবে যে হ্যাঁ, এরকম ঘনবসতিপূর্ণ এরকম একটা জিনিস চালানো ঠিক না। আমরা সাইকেল চালাতে হলো গ্রামের লোকালয় মুক্ত এলাকায় চলে যাই সাইকেল চালানো শিখতে, সেখানে বিমান পরিচালনা করা, বিমান চালানো ঢাকা শহরের ভিতরে, এটা কতটুকু, যে সিদ্দিক সাহেব একটু বলবেন আপনার কাছে কি মনে হচ্ছে, এই যে একটা ঘটনা ঘটে গেল, দুঃখজনক ঘটনা, কিছু কিছু মানুষের মানে অনীহার কারণে বা তাদের অনভিজ্ঞতার কারণে, যে প্লিজ একটু বলবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কি ভাবছে, ওখানকার সাধারণ মানুষ কি ভাবছে? ধন্যবাদ ভাই আমাকে আনার জন্য। তবে খুবই মানে কত কথা বলার তো বাকরুদ্ধ অবস্থা, আমরা সবাই বুঝছেন যে ঘটনাটি ঘটেছে, এটা তো আমরা কেউ কল্পনাও করি নাই যে শিশুটি স্কুলে গেছে, স্কুল শেষ হয়ে গেছে, সে বাড়িতে ফিরবে বাবা মার কাছে, সেই শিশুটি আজকে নেই। এই যে মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ করলো, সেটাকে যেভাবে হ্যান্ডেল করা প্রয়োজন ছিল, ও আমি সর্বপ্রথমই সেই যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে অলরেডি শোক প্রকাশ করেছি, আবারও শোক প্রকাশ করছি, এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং তাদের বাবা মার আল্লাহ তাআলা যেন ধৈর্য দেন। এই যে ক্ষয়, এই যে অপূরণীয় ক্ষতি হয়েছে, এটাকে সহনীয়তার জন্য আল্লাহ তাকে, বাবা মাকে ধৈর্য দেওক, এবং যারা আহত হয়ে হসপিটালে কষ্ট পাচ্ছেন তাদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি, এবং এই অবৈধ সরকারকে জানান দিতে চাই তাদের
চিকিৎসার জন্য কোনো ঘাটতি না হয়, যদি চিকিৎসার কোনো গাফলিতি হয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশ 17 কোটি মানুষ আমাদের কাউকে ক্ষমা করবে না। এটুকু বলে আমি যেটা বলতে চাচ্ছি এখন, এবং এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু শোক বার্তা জানিয়েছেন, সেটা একটু জানান দিয়ে আপনার মাধ্যমে। তবে যে ঘটনাটি তারা হ্যান্ডেল করছে যেভাবে, খুবই কষ্টে, মানে অনেকে বলে না যে কাটা ঘায়ে লবণের ছিটার মতো কাজটি করেছে। এবং আপনি যেটা বলতেছেন, আমাদের কলিমুল্লাহ ভাই যে বলতেছেন, এরা তো এটা পারবে না, এদের কাছে আপনারা কেন আশা করছেন যে এরা নয় ইলেক্টেড, দে হ্যাভ নো অ্যাকাউন্টেবিলিটি, তাদের কোনো কমিটমেন্ট নেই মানুষ, সাধারণ মানুষের। সেখানে এদের কাছে আপনারা কেমনে আশা করেন যে এই লোকটি যায় ওখানে ভালো কথা বলবে, ভালো কথা তাদের মুখ থেকে বের হবে? তা হবে না। এদের ভেতর তো দে আর অল হার্টলেস পিপল, স্টার্টেড ফ্রম নাম্বার 1। এদের কোনো হার্ট আছে বলে মনে নাই। সিএম খন্দকার লিখেছে সবাই ইউনূস স্যারের ব্যাংকে টাকা পাঠান, চাইলে বিকাশ নাম্বারও দেবে। বিকাশ নাম্বার দিয়েছে কি আজকে? না, অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে। আমি এই মুহূর্তে আমি এই সমস্ত হাসি মাস্কারি করতে চাই না, বা এই সমস্ত কমেন্টে আমি কোনো উত্তর দিতে চাই না। আমরা মানে যাদের ছেলে মেয়ে হারিয়েছে ভাই, তাদের আজকে কি হচ্ছে এটা কিন্তু কল্পনাও করা যায় না। কলিমুল্লাহ ভাই সাহিত্যের মানুষ, লেখাপড়াওয়ালা মানুষ, তারা বুঝবেন যে যাদের ছেলে মেয়েকে যারা খুঁজে পাচ্ছে। সবচেয়ে ঘটনা হলো কি, আপনি যেটা বলে সরকারে এতদিন লাগবে কেন, এত সময় লাগবে কেন, যে কতজন মারা গেল, কতজন আহত হয়েছে, ওই স্কুলের ছাত্র সংখ্যা আমরা জানি না, ওই স্কুলের শিক্ষকের সংখ্যা আমরা জানি না। আমরা কেন এখানে ঘটনা ঘটিয়েছে, অনেক ছাত্র বা ছাত্রছাত্রী এবং যারা শিক্ষক মারা গেছেন, ওদের জানার মতে যা খবর পাওয়া যাচ্ছে, অনেকের লাশ গুম করার ইতিহাসই এদের। কয়েকদিন আগে 16 জুলাই গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, সে রক্ত না শুকাতেই এই সেনাবাহিনী কি করে এই কলেজের প্রিন্সিপালকে গায়ে হাত দেয়, ছাত্রদের গায়ে লাঠি চার্জ করে, কিভাবে, কি অধিকারে? এটা কি দেশ হলো ভাই? যে ছাত্ররা তাদের বন্ধু বান্ধবকে হারিয়েছে, তারা 6 দফা কেন 600 দফা দেবে, তাদের তো দফা অবশ্যই থাকবে। সেটাকে হ্যান্ডেল করতে হবে মানবতার সাথে, মানবীয়তার সাথে হ্যান্ডেল করতে হবে। তাদের তোমরা লাঠি চার্জ করবে? এটা কি দেশ হলো রে ভাই? এটা কোন ধরনের দেশ? আপনার সাথে আমি গতকাল কথা বলতেছিলাম যে আমরা এটা কোন দেশে বাস করতেছি। আমার আওয়ামী লীগের লোকেরা রক্ত দিতে গেলে তাদের রক্ত নেওয়া না, তাদের অ্যারেস্ট করা হয়, তাদের মারপিট করা হয়। ওই যে ইউনিভার্সিটি কি বলে সেক্রেটারিয়েট ঘেরাও করেছে, ছাত্ররা ঢুকেছে, সেখানে নাকি ছাত্রলীগ ঢুকেছে। আরে তোমরা তো বলছো ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ সব পালিয়ে চলে গেছে, আবার তোমরা খুঁজে পাও কেমন তাদের? তারা তো নেই। তারা নেই দেখে তো আজকে দেশে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। তোমরা সামান্য একটা জিনিস, এই জিনিসটা নিয়ে যে মানে শুধু বাবা মাকে তারা আঘাত হানছে না, বাংলাদেশের জনগণের মনে আঘাত হানছে এই অবৈধ, এই নিষ্ঠুর, এই জঙ্গি সরকার। জি জি, ধন্যবাদ ধন্যবাদ। তবে স্যার একটা জিনিস, বা সিদ্দিক সাহেব যেটা উল্লেখ করলেন যে ছাত্রলীগের নাম ব্যবহার করা হচ্ছে, ছাত্ররা তাদের নৈতিক দায়িত্ব, ন্যায্য দায়িত্বের জন্য নৈতিক দাবিগুলো তারা উপস্থাপন করেছে, 6 দফা দিয়েছে, তারা সচিবালয়ে গিয়েছে, তাদের খুব দুঃখ, তাদের সহপাঠীরা নেই আজকে। সেখানে বলা হচ্ছে এই যে এই আন্দোলনকে বিতর্কিত করবার জন্য বলেছে ছাত্রলীগ সেখানে ঢুকে গেছে। সেখানে অনেকে বলছেন জামাত শিবির সেখানে ঢুকেছে, শিবির সেখানে ঢুকেছে, এবং বলা হচ্ছে ছাত্রলীগ। জিনিসটা এই যে একটা বিভ্রান্তি তৈরি করবার অপপ্রয়াস তারা চালাচ্ছে। এখন স্যার আবার চিফ অ্যাডভাইজারের কি পদত্যাগের কথা শুনতে পাচ্ছি। এরা কারা, কি বলছে? অর্থাৎ এরা কি সচেতন মানুষ? দেশের সচেতন মানুষরা এক ধরনের একত্রিত হয়েছেন, তারা দেশের সরকার প্রধান, যিনি প্রধান উপদেষ্টা আছেন, তার এই ধরনের কার্যক্রম দেখে এক ধরনের ক্ষোভ তাদের মধ্যে তৈরি হয়েছে। জুলাই মাসটা বিগত বছরেও কেমন ছিল, এখনো জুলাই, যে আমাদের জুলাই খুব আতঙ্কিত একটা মাস। আমার মনে হয় জুলাই একটা কি বলবো, এটার অপয়া মাস জুলাই মাসটা। জুলাই মাসে নানান ঘটনা ঘটেছে, নানান ঘটনা ঘটেই চলেছে। এই সর্বশেষ দুর্যোগপূর্ণ আমাদের বিমান দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার কারণে এখন সরকার যে 4 দলের বৈঠক করেছে, কেউ কেউ বলছেন বাংলাদেশে কি এই 4টি দলে আছে, কেউ কেউ বলছেন ইউনূস সাহেবের ব্যর্থতার অংশীদার করা হয়েছে এই 4টি দলকে। এই 4টি দলও সেখানে হাসি মাখা মুখে সেখান থেকে বিদায় নিয়েছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন স্যার? ওখানে নাকি হাসাহাসি হয়েছে, একটু প্লিজ আপনি যদি দেখে থাকেন একটু ব্যাখ্যা করবেন। দেখুন, আপনি যদি রিভার্স ইঞ্জিনিয়ারিং এ বিশ্বাসী হন এবং
আপনার দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করার আরাধনা করেন, তাহলে এ ধরনের আচরণ করাটা অত্যন্ত স্বাভাবিক, যেটি বিপরীত ধর্মী বিষয় এবং কোনোভাবে রিকনসাইলেবল না। ধন্যবাদ। আমি একটা অ্যাড করতে চাই। ধরেন বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ বিমান দিয়ে এই দুর্ঘটনাটা ঘটিয়েছে, যেটা কতজন হতাহত হয়েছে আমরা সঠিক সম্মানে যদিও জানি না। সেখানে আমরা কাকে দেখলাম? বিমান বাহিনীর কাউকে, বিমান বাহিনীর যে উপদেষ্টা বা যার দায়িত্বে সে কি ওখানে ছিল? এখানে আর একটা স্কুল কলেজের ঘটনা, সেখানে কি শিক্ষামন্ত্রীকে আমরা দেখেছি? এখানে মানুষ মারা গেছে, আহত হয়েছে শত শত মানুষ হসপিটালে, সেখানে কি সেই স্বাস্থ্য উপদেষ্টা নাকি একজন আছেন গুণী ব্যক্তি? তাকে কি দেখা গেছে? আমার দেশ, তাহলে দেশটা ভাই কে চালাচ্ছে? দেশটা কিভাবে চলছে? ডক্টর ইউনূস সাহেব একটু দেখেন, একটু উপরের দিকে সামনে চতুর্দিকে দেখেন, খালি মাথা নিচে করে থাকেন না ডক্টর ইউনূস সাহেব। আপনার আর কি পাওয়ার আছে, আপনার আর কি চাওয়ার আছে এই দেশ থেকে? এই দেশের জনগণ আপনাকে যথেষ্ট দিয়েছে। আপনি এই দেশে যেভাবেই হোক আপনি সর্বশক্তিমান ব্যক্তি। এখন দেশের প্রতিটা লোকরে একটু ভালোবাসার চেষ্টা করেন, প্রতিটা লোক যাতে শান্তিতে থাকতে পারে, নিরাপদে থাকতে পারে, তাদের নিয়ে দয়া করে আর হাসি মস্করা করবেন না আপনার এই উপদেষ্টা এবং কমিশনের লোকদের দিয়ে। এখন কেউ কেউ বলছে এই হত্যাকাণ্ড কি আওয়ামী লীগ করেছে, এক ধরনের বলা হচ্ছে, আবার বলা হচ্ছে ছাত্রলীগ ঢুকে গেছে, এই সাধারণ ছাত্রছাত্রীদের যে মিছিল মিটিং হচ্ছে আপনাদের উপরেই তো সবকিছু, অর্থাৎ আপনারা এখনো শক্তিশালী। কথা শুনেছেন আপনি, এগুলো শুনেছেন, দেখেছেন যে আপনারা এখনো শক্তিশালী, আপনারা এখনো সবই করতে পারেন। আচ্ছা, যাই হোক স্যার, আমরা এগুলো সবাই শুনেছেন এবং দুঃখজনক ঘটনা হলো স্যার, বাবা মাদের উদ্দেশ্যে যখন পত্র পত্রিকা পড়ি, বিশেষ করে পত্রিকায় যখন এক একজনের ঘটনাগুলো লেখে, একজনের সন্তান কিভাবে সকালবেলা স্কুল থেকে স্কুলে নিয়ে গেছেন, কিভাবে তাকে স্কুলে পাঠিয়েছেন, বাবা মার মধ্যে যে কথাগুলো হচ্ছে, বাবা কিভাবে দিয়ে এসছেন হাত ধরে, কিভাবে নিয়ে আসতেন প্রতিদিন, সেই কথাগুলো আলোচনা হচ্ছে, প্রত্যেকের চোখে পানি এসে যায়। মা কিভাবে তার সন্তানের জন্য অপেক্ষা করছেন, আহা, একদম শিহরণ জাগানো সেই কথাগুলো পত্রিকা যারা পড়বেন তাদেরই চোখে পানি চলে আসবে। যাই হোক, এইটাকে কি স্যার এখন কেউ বলছেন হত্যাকাণ্ড, কেউ বলছেন দুর্ঘটনা, হত্যাকাণ্ড কেউ কেউ বলছেন যে এটা দায় নিতে হবে, সরকার কোনো দায় নেয়নি এখন পর্যন্ত, কেউ কোনো দায় দায়িত্ব নেননি। এই ক্ষেত্রে এই যে এতগুলো প্রাণ ঝরে গেল, এটার কে, কি কারণে, কেন হলো, কি ঘটনা ঘটলো, এটার তো কোনো দায়ী কেউ নেই, কাউকে তো দায়ী করাও যাচ্ছে না, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে না যে আসলে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে। আপনার মূল্যায়ন কি স্যার? সরকারের পক্ষ থেকে আমাদের উপদেষ্টা মন্ডলীর সদস্য ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব যে কথা বললেন, আমাদের শিক্ষা উপদেষ্টার যে ব্যর্থতা আপনি দেখেছেন, আমরা দেখেছি, দেশবাসী দেখেছে, আমাদের স্বাস্থ্য উপদেষ্টা আছেন কিনা সিদ্দিক ভাই যেটা বললেন, তার কোনো উপস্থিতি কোথাও নেই। চিকিৎসকদেরকে যেভাবে একটু মোটিভেট করা, কিছু কিছু কথা বলার, চিকিৎসা সেবা কিভাবে হবে, সমস্ত কিছুর অনুপস্থিতি দেশের মানুষ দেখেছে এত বড় একটা বিপর্যয়ের সময়। এই সরকারের সেই জন্য অনেকে এই মুহূর্তে পদত্যাগ চাচ্ছেন। পদত্যাগের বিষয়টি আপনার কাছে কি মনে হয়? এটি কি গ্রহণযোগ্য, বা এই ধরনের নৈতিক দায়িত্ব, নীতি নৈতিকতা থেকে মানুষ সেই কথাটি বলছে না? আপনার কাছে কি মনে হচ্ছে স্যার? জি, আপনি কি শুনতে পাচ্ছেন স্যার? আচ্ছা, কেউ কেউ বলেছেন যে আমাদেরকে ভিক্ষুকের জাতিতে পরিণত করছে, স্যার কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে। জি জি জি, প্লিজ স্যার একটু আসছে, তারপর ভেঙে ভেঙে এটি আমি বলবো আপনার জি 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 প্লিজ বক্তব্যের প্রেক্ষিতে, এবং আপনার এখন যে অবস্থাটি বিরাজ করছে, এটা বছর ঘুরে গিয়ে যে প্রতিক্রিয়া হয় তাই, গিলটি মারলে যেমন পাটকেলটি খেতে হয়, সেরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক এক বছর আগে এই সময় বাংলার আকাশ বাতাস প্রকম্পিত ছিল, যেই দাবিতে এখন ক্রমে ক্রমে এবার ফেরাও মোড়ে সেরকম একটি জায়গার দিকে অগ্রসর হচ্ছে। আসলে ডিসঅ্যাফেকশন এত বেড়ে গেছে, আপনার সরকারের প্রতি ভক্তি ভালোবাসা এতটা উঠে গেছে যে আজকে এই পরিস্থিতি আমাদের প্রত্যক্ষ করতে হলো। এখন তরুণ সচেতন মননে কিন্তু বিষয়গুলো সবার আগে আপনার এসে ধরা দেয়, এবং সে কারণেই তারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং রিঅ্যাক্ট করেছেন। তবে আমরা চাইবো যে এই যে ইনসেনসিটিভ একটি সরকার,
তাদের মধ্যে সেন্সিটিভিটি, স্যানিটি ফিরে আসুক, এবং তারা যতদিনই আছেন, যতটুকু সময় অবশিষ্ট তারা থাকবেন, তারা যাতে মানবিক আচরণ করেন।